নমস্কার, আপনারা শুনছেন গল্পগুচ্ছ। আজকের গল্পের পর্ব ৬, মানব জনম, সাদাত হোসাইনের লেখা। নয়ন তীব্র আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে আব্দুল ফকিরের দিকে। আব্দুল ফকির বললেন, কি ভাবতেছেন? আমার কল্লার উপরে এই মাথাটা আসলো কি করে? কল্লায় রামদায়ের আঘাতের দাগ আছে কি না? নাকি ভাবতেছেন সকলে চোখের ভুল? নেন নেন, হাত দিয়া দেখেন, এই যে দেখেন, এই কল্লার এই মাথা আসল, একদম আসল। খানিক থেমে নিজের উত্তেজিত ভঙ্গিটাকে সংবরণ করলেন আব্দুল ফকির। তারপর যতটা সম্ভব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, ডরের কিছু নাই বাজান, আসল ঘটনা অন্য। এই ঘটনাও সবাই জানে, কিন্তু বিশ্বাস করতে চায় না। তারা ভাবে আব্দুল ফকিরের কোনো অলৌকিক ক্ষমতা আছে। আব্দুল ফকির তো নিজের ক্ষমতার কথা নিজে কোনো দিন কয় না, কয় মাইনেসে, তারাই ছড়ায়। শোনেন বাজান, কথাই আছে, মাইন্সের মুখে জয়, মাইন্সের মুখেই ক্ষয় বলে কেশে গলা পরিষ্কার করলেন তিনি। তারপর বললেন, সেই দিন আসলে ঘটনা কি হয়েছিল আপনের বলি শোনেন। ঘটনাচক্রে সেই মাঝরাতে আমার বাড়িতে গিয়া হাজির হয়েছিল আপনেগো ফতেহপুরেরই বজলু ব্যাপারী। গরমকাল, আমি আবার গরম সইতে পারি না। ঘরের সামনেই একখান ছোট দোচালা ঘর আছিল, চারিদিকে খোলা, হুড়মুড় কইরা বাতাস আইসত। সেই ঘরেই আমি ঘুমাইতাম। সেই দিন বজলু ব্যাপারী আইলো অনেক রাইতে, তার সাথেই ঘুমাইলাম। কিন্তু শেষ রাইতে শুরু হইল বৃষ্টি। বৃষ্টির ছাটে ভিজা যাওনের দশা, আমার আবার ঠান্ডার ধাত। বজলু ব্যাপারীরে কয়েকবার ডাকলাম, সে উঠল না। ঠান্ডা আর বৃষ্টি পাইয়া আরামের ঘুম, কি আর করায়। সে যেন বৃষ্টিতে না ভেজে, এই জন্য পাটির এক পাশ উঠাইয়া তার গায়ে দিয়া তারে আমি ঢাইকা দিয়া ঘরে চইলা গেলাম। শেষ রাইতেই আন্ধারে খুনি আসলো আমারে খুন করতে, কিন্তু আন্ধারে ভুল কইরা বজলুরে যাইতা ধইরা তার কল্লা কাইটা দিয়া গেল। খুনি তো আর জানে না যে ওই বিছানায় আমি নাই, আছে বজলু ব্যাপারী। আর দিনের বেলা ঘটনা ফাঁস হইলে সবাই ভাবল ওটাই আব্দুল ফকিরের কেরামতি। আপনের কি মনে হয় বাজান, ওই ঘটনায় আব্দুল ফকিরের কোনো কেরামতি আছে? না, নাই। নয়ন যুক্তিবাদী আধুনিক মানুষ। আব্দুল ফকিরের এই সব কথায় কর্মকাণ্ডে তার ভয় পাওয়ার কথা না, কিন্তু সে ভয় পাচ্ছে, তীব্র ভয়। তার মাথা কাজ করছে না। আব্দুল ফকির বললেন, কি ডাক্তার বাজান, পাইলেননি কিছু খুঁজা? সেই রাইতে বজলু ব্যাপারীর কেন আমার বাড়িতে যাইব? সে তো এর আগে আর কোনো দিন আমার বাড়িতে যায় নাই, তাইলে ওই দিন কেন গেল? বুঝলেন কিছু, নাকি বোঝেন নাই? শোনেন, বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। নয়ন ধাতস্থ হওয়ার চেষ্টা করছে। একটা বিষয় সে বুঝতে পারছে, আব্দুল ফকিরের কথা বলার ধরনটি আসলে ভীতিকর, এবং তিনি জানেন তার উল্টো দিকে থাকা মানুষটিকে কিভাবে ভীত করে তুলতে হয়। মানুষকে ভয় পাইয়ে দেওয়ার এক সহজাত ক্ষমতা তার রয়েছে। আপনি মানুষকে ভয় দেখাতে খুব পছন্দ করেন না? নয়ন স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আব্দুল ফকির আবারও হাসলেন। ভয়? মানুষের কি চাইলেই ভয় দেখান যায়? আপনি পারবেন আমারে ভয় দেখাইতে? আর আমি ভয় দেখামো কেন বাজান? ভয় দেখাইয়া আমার লাভ কি? ভয় দেখানোর অনেক লাভ আছে, বলল নয়ন। তার কণ্ঠ এতক্ষণে কিছুটা হলেও স্থির। ভয় দেখানোর আবার লাভ কি? মানুষ যা কিছু ভয় পায় তা আর সহজে ঘাঁটাতে যায় না, হয় মেনে নেয়, না হয় এড়িয়ে চলে। আপনিও চান মানুষ হয় আপনাকে মেনে নিক, অথবা না ঘাঁটাক, আপনার কাজকর্মে বাধা না দিক, সম্মান সমীহ করুক, এতেই আপনার লাভ। এর ফলে আপনি অনেক বেশি ক্ষমতাবান হয়ে উঠবেন। নয়ন হঠাৎ আবিষ্কার করল তার ভয় কাটতে শুরু করেছে। সে খানিক সময় নিয়ে বলল, মানুষ এই যে এত অর্থের পেছনে ছুটছে, রাজনীতি, ব্যবসা, যুদ্ধ করছে, আবিষ্কার করছে, এই যে এত কিছু করছে, এর পেছনে কারণ কি জানেন? আব্দুল ফকির জবাব দিলেন, না। তবে নয়নের হঠাৎ এই বদলে যাওয়া তাকে খানিক বিস্মিত করছে। নয়ন বলল, এই সব কিছুর পেছনে কারণ একটাই, আর সেটি হলো ক্ষমতা। সবাই ক্ষমতা চায়, কারণ ক্ষমতা থাকলে আর সব কিছু এমনিতেই পাওয়া যায়। ফলে পৃথিবীতে ক্ষমতা প্রাপ্তির চেয়ে অধিক আনন্দের কিচ্ছু নাই।
আব্দুল ফকির হাসলেন, মৃদু মাপা হাসি। তারপর বললেন, আপনি বলতেছেন সেই রাইতে বজলু ব্যাপারী এমনি এমনি আপনার বাড়িতে গেছিল, আমার কোনো কেরামতি তাতে আছিল না? নয়ন মৃদু গলায় বলল, না, তাতে হতে পারে যে আপনি তাকে খবর দিয়ে বা অন্য কোনো কারণে সেখানে নিয়ে গেছিলেন। আপনার কেরামতি বলতে ওইটুকুই, কিন্তু অলৌকিক কিছু না। এমনও হতে পারে সে নিজেই কোনো কারণে সেদিন আপনার ওখানে গিয়েছিল। আব্দুল ফকির সময় নিয়ে শান্ত গলায় বললেন, দুনিয়াতে আল্লাহ তাআলা দুই ধরনের মানুষ তৈয়ার করেছেন। এক ধরনের মানুষ দেখে চামড়ার চক্ষে, আর এক ধরনের মানুষ চামড়ার চক্ষু ছাড়াও আরেক চক্ষে দেখে। সেই চক্ষের নাম গায়েবী চোখ, অন্তর্চক্ষু। এই চক্ষু সকলের থাকে না, অল্প কয়েকজনের থাকে। এই জন্যই বেশিরভাগ মানুষ তাদের কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু এই চোখটাই আসল চোখ বাজান, বলে সামান্য থামলেন। তারপর মুহূর্তেই আবার কণ্ঠ বদলে গেল তার। তিনি প্রায় হিসিস করে বললেন, দুম কইরা অবিশ্বাস কইরা বইসেন না বাজান, অবিশ্বাসেই বিপদ, মহা বিপদ। নয়ন যেন আবারও গুটিয়ে গেল। আব্দুল ফকির বললেন, শুনছি ডাক্তাররা নাকি বিশ্বাস করে না যে গাঁও গ্রামের ওঝারা সাপের বিষ নামাইতে পারে। আপনি তো ডাক্তার, আপনার কি মনে হয় পারে? নয়ন জবাব দিল, না। যেমন বসেছিল তেমনই চুপচাপ বসে রইল। আব্দুল ফকির বললেন, হাজার হাজার বছর ধইরা এই দেশে সাপের বিষ নামায় ওঝারা, সাপ বশ করে। এই যে আমার বাক্সের মধ্যেই এত গুলান সাপ, এই গুলান বশ না করলে এভাবে রাখন সম্ভব? এই যে বেনির সুরে সুরে সাপ নাচে, সব বিনেই কি সাপ নাচে? দুই পাতা ডাক্তারি পইরাই সব জাইনা ফেলাইছেন। দুনিয়াতে মানুষ এক চিমটি নুনের থেইকাও কম জানে, আর না জানার পরিমাণ আসমানের তারার চাইতেও বেশি। আর আপনেরা দুই পাতা বই পইরাই হাজার বছরের নিয়ম কানুন সব ভুয়া বইলা দেন। সব বুঝরো কি কন? নয়ন কথা বলে না। আব্দুল ফকির বলেন, কি কথা কন না কেন? এই যে বাপ দাদা 14 গোষ্ঠী ধইরা এই সাপ ধইরা খাই, সবই কি তাহলে হারাম? মাইনেশের চক্ষে ধুলা দিয়া খাই, মাইনেশের জীবন বেইচ্ছা খাই? না না, তা কেন? এবার কথা বলল নয়ন, কিছু না কিছু তো আছেই। এবার যেন দপ করে জ্বলে উঠলেন আব্দুল ফকির। কিছু না কিছু মানে কি? হ্যাঁ, কিছু না কিছু মানে কি? মন্ত্রতন্ত্র আসলে কিছুই না। যা কিছু আছে তা হলো ট্রিক্স, কৌশল। আব্দুল ফকির যেন ফোঁস করে উঠলেন, বললেন, ট্রিক্স, কৌশল? হ্যাঁ, কৌশল। এখন এই বাক্সের মধ্যে রতন দুইটা গক্ষুর সাপ ছাইরা দিয়া আপনের কোলে, দেখি কি টিরিক্সে আপনে সামলান। নয়নের ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন এবার আর ভয় পেল না সে, বরং বলল, আসলেই ট্রিক্স। এই যে আপনি বললেন সাপ বাঁশির শব্দে তালে তালে নাচে, কিন্তু আসল কথা হচ্ছে সাপ বিনের শব্দই শুনতে পায় না। সে তার চামড়া বা পেশির মাধ্যমে মাটিতে হাওয়া কোনো কম্পনের টের পায় কেবল। তাহলে বাঁশির শব্দের তালে তালে সাপ নাচবে কি করে? আব্দুল ফকির খপ করে নয়নের হাত ধরলেন। বার কয়েক চেষ্টা করেও সেই হাত ছাড়াতে পারল না নয়ন। তারপর হঠাৎ মনে হলো, এই পলকা শরীরের আড়ালেও অন্য একটা মানুষ বাস করে। সেই মানুষটা কঠিন, শক্তিশালী, কিন্তু তাকে চট করে কেউ দেখতে পায় না। মানুষ দেখে দুর্বল, বৃদ্ধ, নুজ্জ এক আব্দুল ফকিরকে। আব্দুল ফকির বললেন, তাইলে বাজারে যে গক্ষুর সাপগুলার নাচলো তা এমনি এমনি? না, এমনি তো আর নাচে নাই। এটা সাপুড়েদের খুব পুরানো ট্রিক্স। সাপ সরাসরি কানে শোনে না, সে শোনে তার পেশির মাধ্যমে। শোনে মানে মাটিতে সামান্য কোনো কাঁপুনি হলেও সাপ তার টের পায়। এ কারণে সাপুড়েরা বাঁশি বাজানোর আগে সাপের মুখে নানান ভাগে আঘাত করে, মাটিতে হাত দিয়ে জোরে শব্দ বা কম্পন তৈরি করে। এতে সাপের শরীর সজাগ হয়ে যায়। তখন যিনি বিন বাজান তিনি সাপের চোখের কাছে বিন নিয়ে গিয়ে নানানভাবে দুলে দুলে বিন নাড়াতে থাকেন। এই বিন নাড়ানোর কারণে সাপও নড়তে থাকে। সাপুড়েরা এটাকেই বিনের সুরে সাপ নাচছে বলে প্রচার করে। আর আমাদের দেশের গল্প, উপন্যাস, বিশেষ করে সিনেমায় এই বিষয়টা খুবই আকর্ষণীয় করে প্রচার করা হয়। ফলে সবার কাছে এটাই সত্যি হয়ে গেছে, আসলে
তো তা নয়। আব্দুল ফকির খুব সতর্ক চোখে নয়নের দিকে তাকালেন, তারপর বললেন, একখান কথা শোনেন বাজান, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস না করলে এই জগতের সকলই মিছা, আর বিশ্বাস করলে সকলই হাছা। এই যে আপনেরে সাপে কাটলো, আপনি তো এক প্রকার মারাই গেছিলেন, কিন্তু মাত্র 2 খান ঢোলের বাড়িতে আব্দুল ফকির আপনেরে সুস্থ কইরা তুলছে, শত শত মানুষে দেখছে। সেটারে আপনি কি বলবেন? আপনের সেই মৃত্যু থেইকা যেই মানুষটা বাঁচাই তুলল, তারে আপনি বিশ্বাস করেন না? তার ক্ষমতারে বিশ্বাস করেন না? নাকি এইটারেও আপনি ট্রিক্স বলবেন? নয়ন হঠাৎ হাসল, মৃদু পরিমিত হাসি, তার চোখ মুখে তীক্ষ্ণ আলোর ঝলকানি। সে খুব দৃঢ় কিন্তু শীতল গলায় বলল, আপনার কি মনে হয় আপনি আমাকে বাঁচিয়েছেন? নয়নের কথা বলার ধরন, এই ছোট্ট প্রশ্ন আব্দুল ফকিরকে হঠাৎ বিচলিত মনে হলো। সেদিন খাঁবাড়ির উঠানে নয়নের জেগে ওঠার মুহূর্তে ফকিরের চোখে যে বিভ্রান্তি ফুটে উঠেছিল, আজ এই মুহূর্তে যেন তা আবার দেখা গেল। তবে তিনি নিজেকে নিয়ে বললেন, আমি বাঁচানোর কেউ না বাজান, জান বাঁচানোর মালিক আল্লাহ। আমি আব্দুল ফকির উছিলা মাত্র। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে নয়ন শ্লেষাত্মক কণ্ঠে বলল, আমার সেদিন কি হয়েছিল ফকির সাহেব? আপনি আমাকে কি থেকে বাঁচিয়েছিলেন? আব্দুল ফকির এবার যেন দ্বিধান্বিত হয়ে গেলেন। আপনি কি সুস্থ বাজান, নাকি এখনো অসুস্থ? আপনের যে সাপে কাটছিল, আপনের নানা জান যে সেই গভীর রাইতে আমারে আনতে পাঠাইছিল, এইগুলো কিছুই আপনি জানেন না, নাকি সব ভুইলা গেছেন? আমি সবই জানি ফকির সাহেব, আর আমার ধারণা আমি যে সব জানি এই কথা আপনিও জানেন, কিন্তু আপনি না জানার ভান করে বসে আছেন, কারণ আপনি আমার মুখ থেকেই সব শুনতে চান, আর এই জন্যই আপনি আমারে এইভাবে নৌকায় তুললেন। কি কথা ভুল বললাম? আব্দুল ফকিরের চোখে যেন মুহূর্তের জন্য বিদ্যুৎ খেলে গেল। বলেন বাজান, আপনি কি জানেন বলেন। নয়ন এখন প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে। সে মৃদু হেসে বলল, আমাকে যে সেই দিন সাপে কাটে নাই, এইটা আপনিও যেমন জানেন তেমনি আমিও জানি। তাহলে শুধু শুধু না বোঝার অভিনয় করছেন কেন? আপনি এতদিন ধরে সাপের বিষ নামান, সাপে কাটা রোগী নিয়ে কাজ করেন, এই ঘটনা তো আপনার না বোঝার কথা না? আব্দুল ফকির সাথে সাথেই জবাব দিলেন, না। সরু চোখে সতর্ক ভঙ্গিতে তাকিয়ে রইলেন নয়নের দিকে। এ যেন মুখোমুখি সাপ আর বেজি। মুহূর্তের অসতর্কতায় মরণ কামড় বসে যেতে পারে যে কারো শরীরে। আব্দুল ফকির আচমকা হাসলেন। সেই দিন তাহলে আপনারই কি হয়েছিল বাজান? বলেন, সেই দিন আপনের কি হয়েছিল? কেন আপনি বোঝেননি? আব্দুল ফকির এবার খানিক রুষ্ট হলেন। তিনি শক্ত গলায় বললেন, আমি যেইটা বুঝছি সেইটা তো আর আপনের কাছে জানতে চাইতেছি না। আপনের কথা আপনে বলেন বাজান। নয়ন হাসল। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন ফকির সাহেব। উত্তেজনা ব্যাপারটা আপনার সঙ্গে যায় না। আপনার মতো মানুষেরা সাধারণত উত্তেজিত হয় না, কিন্তু যখন হয় তখন বুঝতে হবে তারা হেরে যাচ্ছেন। আপনি কি হেরে যাচ্ছেন ফকির সাহেব? আপনি তো হেরে যেতে পছন্দ করেন না। আব্দুল ফকির এবার আর জবাব দিলেন না। হারিকেনের তেল সম্ভবত শেষ হয়ে এসেছে, নিভে আসছে আলো। ফলে আব্দুল ফকিরের শক্ত হয়ে আসা চোয়াল আর ক্রমশ জেগে উঠতে থাকা কপালের শিরাগুলো দেখতে পেল না নয়ন। তারপরও সে স্পষ্ট গলায় বলল, আপনাকে নিয়ে যে কত গল্প আমি শুনেছি, তার ইয়ত্তা নেই ফকির সাহেব। আজগুবি সব গল্প। সেই সব গল্পের কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু আসল আর কতটুকু ভান, তা জানার খুব ইচ্ছা ছিল। এই জন্যই এবার গ্রামে আসা আমার। আপনার সঙ্গে দেখা করাও খুব ইচ্ছা ছিল। হয়তো সেই দেখাটা খুব স্বাভাবিকভাবেই হতে পারত, কিন্তু আমি তা চাইনি। আমি চেয়েছিলাম দেখাটা অন্যভাবে করতে, কারণ সেটা না হলে এই আদি ও আসল আব্দুল ফকিরকে তো আর চট করে আবিষ্কার করতে পারতাম না। আমি এভাবে দেখতেও পারতাম না এই লোক আসলে কি। পারতাম বলেন? আব্দুল ফকির এবারও কথা বললেন না, তবে সাপের মতো ঠান্ডা চোখে তিনি নির্বিশেষ তাকিয়ে রইলেন। নয়নই বলল, আপনি তো জানেন আমি ডাক্তার। মাথা নাড়লেন ফকির।
সেই রাতে আমি 7.5 মিলিগ্রামের 3খানা মিডাজোলাম ট্যাবলেট খেয়েছিলাম। এগুলো উচ্চমাত্রার ঘুমের ওষুধ। খেলে মানুষ টানা 8 থেকে 10 ঘন্টা মরার মতন ঘুমায়। আমিও ঘুমিয়েছিলাম। তবে তার আগে খুব সাবধানে আমার আঙুলে সাপের কাটার আঘাতের মতো কতকগুলো সরু আঁচড় কেটেছিলাম। আব্দুল ফকিরের চোখের পাতা যেন মুহূর্তের জন্য নড়ল। নয়ন বলল, তারপর চিৎকার করে সবাইকে বলেছিলাম আমাকে সাপে কেটেছে। তন্ন তন্ন করে খুঁজেও কেউ সাপটাকে আর পেল না। কিন্তু আমি ততক্ষণে ওষুধের প্রভাবে গভীর ঘুমে অচেতন হয়ে গেছি, যেন মৃতপ্রায় মানুষ। নয়ন মুহূর্তের জন্য থামল। অনেকক্ষণ এক নাগাড়ে কথা বলায় তার গলা শুকিয়ে এসেছে। সে খানিক ঢোক গিলে আবার বলল, কাজটা খুব ছেলে মানুষই ছিল আমি জানি, কিন্তু ছেলে মানুষই কে না করে বলেন? আপনি করেন না? করেন, আমরা সকলেই করি। আমার হাতে ওই আঁচড়ের চিহ্ন দেখে তো আপনার না বোঝার কথা না যে ওগুলো সাপে কাটার দাগ না। তাহলে তাহলে এর পরও আমাকে বিষধর সাপে কেটেছে বলে কেন আপনি হইচই শুরু করে দিলেন? বিষ নামানোর অত সব আয়োজন করলেন কেন? নাকি ওই ঘরের আবছা অন্ধকারে আপনি দাগ দেখে কিছুই বুঝতে পারেননি? নয়ন ভেবেছিল তার কথা শুনে আব্দুল ফকির ক্ষেপে যাবেন কিংবা অপ্রতিভ হবেন, কিন্তু তার চেহারায় তেমন কিছুই দেখা গেল না। বরং খুব সহজ ভঙ্গিতে তিনি বললেন, বাজান, আপনি বুদ্ধিমান মানুষ, শহরে লেখাপড়া জানা বড় ডাক্তার। আপনের বুদ্ধির সাথে কি আর আমাগো গাঁও গ্রামের মানুষের বুদ্ধি কুলায়? কুলায় না। তয় একখান কথা, আপনের যে সেদিন সাপে কাটে নাই, এই সামান্য জিনিস আব্দুল ফকিরের না বোঝনের কথা না। তাহলে তাহলে আপনি অত আয়োজন করে বিষ নামানো শুরু করলেন কেন? আব্দুল ফকির গলায় জমে থাকা শ্লেষা পরিষ্কার করতে করতে বললেন, আচ্ছা শোনেন তাইলে, আপনের সেই দিন কিভাবে সাপে কাটছে এই ঘটনা আমি কার কাছে শুনছি? কার কাছে? আপনের মামা খবির খাঁর কাছে। সে আমারে বিস্তারিত বলছে। আপনি নাকি নিজ চোখে দেখেছেন যে সাপ আপনারে ছোবল মারছে। তো আপনেরে যদি সাপে নাই কাটে, তাহলে আপনি কেন মিথ্যা কথা বইলা চিক্কুর দিয়া ফিট হইয়া গেছেন? এর রহস্য কি? আর ওই ঝড় বৃষ্টির রাইতে অত দূর থেকে আমারে ওই রকম জরুরি খবর দেওয়া আনানোর কারণটাই বা কি ছিল? এই রহস্যটা সমাধান করা তো দরকার ছিল আমার বাজান। খাবারের সাথে আমার হিসাব নিকাশ তো অত সহজ কিছু না। আব্দুল ফকির সামান্য থেমে বললেন, আমি জানতাম। আর যাই হোক, সাপে আপনের কাটে নাই, কিন্তু আব্দুল ফকির তো এই অঞ্চলে একটা নাম। সে সাপে কাটা রোগীরে এমনই এমন ছাইরা দিয়ে আসব, তাও আবার ফতেহপুরের খাঁগো বাড়ির রুগী। এই কথা চারিদিকে চাউর হইলে সমস্যা। তার উপর আপনের আসল ঘটনাও তো আমার জানতে হইব। সেইটা না যাই না চইলা আসনের মানুষ আব্দুল ফকির না বাজান। এই দুই কারণেই আমি আপনের উঠানে নামাইছিলাম। আমার আসল ঘটনাটা বোঝন খুব দরকার ছিল। আমার গ্রামের লোকজনের দরকার ছিল। বিষ নামানির বিশাল আয়োজন। আব্দুল ফকির তো আর যেমন তেমন ওঝা না। বলেই হঠাৎ চাপা শব্দে হাসলেন তিনি। নাও ঘটে আইছে, আপনের নামানের সময় হয়েছে। নয়ন অবাক চোখে তাকালো। নয়ন বিস্ময়কর মানুষ, আর কখনো দেখেননি সে। আব্দুল ফকির বললেন, তয় আরেকখান কথা, আপনি সেই দিন যখন ঢোলের বাড়িতে জায়গা উঠলেন, আমি তখনই পুরোপুরি ক্লিয়ার হইলাম যে ঘটনা অন্য। এই জন্যই হঠাৎ থম মাইরা গেছিলাম। কিন্তু বাজান, একটা ঘটনা এখনো পরিষ্কার না। কি ঘটনা? আপনি এত কিছু করলেন শুধু আমার সাথে দেখা করণের লাইগা? শুধু আমি কতটুক আসল আর কতটুক নকল এইটা বোঝনের লইয়া? গম্ভীর গলায় বলল নয়ন। এই কথা আমারে বিশ্বাস করতে বলেন। জুলফিকার খাটে নাও ভিড়াইছে। মানিকরে সাথে নিয়ে আসে দাঁড়িয়ে আছে বাইরে। আব্দুল ফকির বললেন, বলেন বাজান, আসল ঘটনা বলেন। এবার নয়ন তার মুখখানা নিয়ে এলো আব্দুল ফকিরের মুখের কাছে। তারপর অনুচ্চ কিন্তু স্পষ্ট গলায় বলল, আপনি আছমাকে চেনেন? আছমা? আব্দুল ফকির কুঞ্চিত কপালে দ্বিধা মিশ্রিত গলায় বললেন, আছমা? কোন আছমা বাজান? আছমাকে সাপে কেটেছিল।
আপনি গিয়েছিলেন তার বিষ নামাতে। কত রুগীরই তো বিষ নামাইছি বাজান, তাগো সবাইরেই কি মনে থাকে? আচমার কথা আপনার মনে থাকার কথা। বয়স তো আর কম হয় নাই। বয়স বাড়লে মানুষের ইয়াদ শক্তি কইমা যায়। আপনি ডাক্তার মানুষ, আপনের ভালো জানেন কথা। ঘটনা খুইলা বলেন বাজান। খুলে বলার তো তেমন কিছু নেই ফকির সাহেব, আপনি সবই জানেন। আচমা এই গ্রামেরই মেয়ে, খুবই দরিদ্র পরিবারে জন্ম তার। এই জন্য ঢাকায় মানুষের বাসায় কাজ করত সে। কিন্তু সেই মেয়েটা শহর থেকে ফিরল লাশ হয়ে। আপনার ভুলে যাওয়ার কোনো কারণ নেই। আচমার জানাজার নামাজ পড়তেও আপনি গিয়েছিলেন, সেই নামাজে ইমামতিও করেছেন। আব্দুল ফকির এবার যেন সতর্ক হলেন, তবে সেটা তিনি বুঝতে দিলেন না। খুব স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, ও গহর মাঝির মাইয়া আচমা। আহারে সোনার বরণ মাইডা, অভাবের সংসার বইলা বাপ মায়ের শিয়ানা মাইডারে ঢাকায় শহরে কামে দিছিল। মাইয়া ফিরা আসলো লাশ হইয়া। এই তো আপনার ইয়াদ আসছে ফকির সাহেব। নয়নের গলায় শ্লেষ। কিন্তু বাজান, আপনার সাথে এইসব সম্পর্ক কি? সম্পর্ক আছে ফকির সাহেব, গভীর সম্পর্ক। কি গভীর সম্পর্ক? খুন আর খুনির সম্পর্ক। নয়নের কণ্ঠ শীতল। সে ভেবেছিল এই কথায় আব্দুল ফকির মুহূর্তের জন্য হলেও থমকে যাবেন, ভয় পাবেন। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটল না। বরং নয়নকে বিস্মিত করে দিয়ে তিনি বললেন, আপনি কি অসুস্থ বাজান? সেই রাতের সেই ঘুমের ঔষধের নেশা কি আপনার এখনো কাটে নাই? আপনাগো ওই ঔষধের গুণ তো দেখি মাশাল্লাহ ভালোই। নয়ন আব্দুল ফকিরের আচরণে যার পরনাই অবাক হলো। সে বলল, আপনি কি জানেন আপনি ভয়াবহ বিকৃত একজন মানুষ? এরকম একটা অজপাড়া গাঁয়ে আপনার মতো এমন ভয়াবহ বিকৃত মানসিকতার একজন মানুষ থাকতে পারে, এটা আপনাকে দেখে কেউ কোনো দিন কল্পনাও করতে পারবে না। কদম গাছ চেনেন? নয়নকে হতবুদ্ধি করে দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে হঠাৎই প্রসঙ্গ পাল্টে ফেললেন আব্দুল ফকির। কদম গাছের পাতা চেনেন? নয়ন এতটাই অবাক হলো যে তৎক্ষণাৎ কোনো উত্তর খুঁজে পেল না। বরং এই লোকটার সামনে নিজেকে কেমন বোকা বোকা লাগতে লাগলো তার। আব্দুল ফকির অবশ্য তার জবাবের অপেক্ষাও করলেন না। তিনি শান্ত গলায় বললেন, গ্রামগঞ্জে একটা গাছ আছে, আমরা বলি লোট পিপিল গাছ। এর পাতা কিছুটা কদম গাছের পাতার মতো দেখতে। সেই পাতা পানিতে ভিজাইলে রাখলে পানি হইয়া যায় আঠার মতো ঘন। খাইতে কোনো টেস্ট নাই, তয় কাজে পাক্কা। দিনে 2 বেলা ওই পাতা পানিতে ভিজাইয়া সেই পানি খাইবেন। বায়ু চড়বে, উদ্বাগ হইবে। ঘুম না হইলে আর মাথায় এইসব আবল তাবল চিন্তা আইলে এই পাতা পানিতে ভিজাইয়া রেগুলার খাইবেন, খুব কাজে লাগবো। আপনের মাথায় বায়ু চড়ার লক্ষণ আছে, খাইয়া দেখেন, এইসব দূর হইব। এই যে আবল তাবল কথাবার্তা বলেন, এইগুলাও। আব্দুল ফকির থামলেন। নয়ন কথা বলতে পারল না। সে পুরোপুরি হতভম্ব হয়ে গেল। আব্দুল ফকির নির্বিকার ভঙ্গিতেই তার দিকে তাকিয়ে আছেন, যেন নয়নের শিশুসুলভ কর্মকাণ্ড দেখে তিনি বেশ চিন্তিত। নয়নের হঠাৎ কি হলো, সে চট করে বসা থেকে উঠে দাঁড়ালো। তার মাথা ঠুকে গেল নাউয়ের ছাইয়ের সাথে। কিন্তু আঘাতটাকে পাত্তা দিল না সে, বরং ঘুরে আব্দুল ফকিরের দিকে তাকিয়ে হড়বড় করে বলল, আপনার সম্পর্কে একদম কিছু না জেনে শুনে আমি এখানে আসিনি ফকির সাহেব। আর শুধু আমি একা না, আপনার অনেক ঘটনা আরো অনেকেই জানেন। কিন্তু কেউ লজ্জায়, কেউ ভয়ে আপনাকে কিছু বলে না। আমার নানা জানো আপনাকে চেনেন, হাড়ে হাড়ে চেনেন, কিন্তু তিনিও আপনাকে ভয় পান। আব্দুল ফকির এবার শব্দ করে হাসলেন। আপনার নানা যান তৈয়বুদ্দিন খাঁ আমারে ভয় পান? আপনের মাথাটা সত্যি সত্যিই গেছে বাজান। এই তল্লাটে তৈয়বুদ্দিন খাঁর নামে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আর আপনে বলতেছেন সে আমারে ভয় পায়? আপনি তো এখনো নিজের নানা জানেরই চেনেন না, আমারে কি চেনেন বাজান? আব্দুল ফকিরও নাউয়ের বেড়ায় ভয় দিয়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আপনি জানেন আমার পায়ের এই অবস্থা কে করেছে? কি আমারে খুন করতে গিয়া বজলু ব্যাপারীরে খুন করেছে? জানি। আব্দুল ফকির যেন কিছুটা চমকিত হইলেন। কি জানেন?
আপনাকে সেই রাতে খুন করতে গিয়েছিলেন আমার নানা যান, কিন্তু ভুলে তিনি অন্য একজনকে খুন করে ফেললেন। ঘটনা বহু বছর আগের। তখনও এইসব গাঁও গ্রামে আইন কানুনের তেমন বালাই নাই। চর দখলে মানুষ খুনের ঘটনা অহরহ। নানা জানের বয়সও কম, শরীরে শক্তি আছে, দাপট আছে, সেই তখন এইখানে সব। এই তো আপনি তো দেখি সবই জানেন, তাহলে যে আবার বললেন আপনার নানা জানে আমারে ভয় পায়। এইটাই আপনার আসল খেলা। নানা জান একবার আপনাকে খুন করতে গিয়ে ভুল করে ফেললেন। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই আবার চেষ্টা করলেন, কিন্তু সেবারও ব্যর্থ হলেন। তখন থেকেই তিনি মনে মনে আপনাকে ভয় পেতে শুরু করলেন। তারও মনে হতে থাকে যে আপনার অতিপ্রাকৃত কোনো ক্ষমতা আছে। নয়ন হেঁটে ছইয়ের বাইরে এসে দাঁড়ালো। অন্ধকারে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে জুলফিকার আর মনির। সে নয়নকে দেখে বলল, ভাইজান, মাছের বিষয়টা ভালো কইরা শুনছেন তো? নয়ন কথা বলল না। সে তাকিয়ে আছে মনিরের পেছনে। সেখানে হারিকেনের আলোয় সামান্য জায়গা আলোকিত হয়ে আছে, বাদবাকি জায়গা ঢেকে আছে গাঢ় অন্ধকারে। কে জানে, হয়তো মানব জীবনও এমনই। এখানে ওই সামান্য কিছু অংশেই কেবল আলো ফেলে দেখতে পারে মানুষ, আর বাদবাকি সব ঢেকে থাকে গাঢ় অন্ধকারে। সেই অন্ধকার হয়তো না দেখাই ভালো।